দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই পুরো বিশ্ব ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই চালু করছেন ট্রাম্পবাদ। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর এবং দীর্ঘস্থায়ী নিরাপত্তা সংকটে পড়েছে পশ্চিমারা। এক বিশেষজ্ঞ তো বলেই দিয়েছেন, ট্রাম্পবাদ তার প্রেসিডেন্সির চেয়েও বেশি দীর্ঘস্থায়ী হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যখন অন্যদের কাঁধের ওপর থেকে হাত সরিয়ে নেবে, তখন সেই শূন্যস্থান পূরণে কারা এগিয়ে আসতে প্রস্তুত? চলুন বিবিসি অবলম্বনে খুঁজি এই প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এই সবই দারুণ খবর। গত বছর তিনি বলেছিলেন, আমাদের চোখের সামনেই পুরো ইউরো আটলান্টিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ছে। বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে ইউরোপ প্রান্তিক হয়ে পড়ছে, অভিবাসনের মতো চ্যালেঞ্জের বিশৃঙ্খলায় নিমজ্জিত হচ্ছে এবং আন্তর্জাতিক সংস্থা এবং সাংস্কৃতিক পরিচয় হারাতে হচ্ছে। সম্প্রতি হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের সাথে ভ্লাদিমির জেলেনস্কির বিপর্যয়কর বৈঠকের 3 দিন পর ক্রেমলিনের একজন মুখপাত্র ঘোষণা করেন যে পশ্চিমাদের বিভক্তি শুরু হয়েছে। চ্যাথাম হাউসের ইউরোপ প্রোগ্রামের প্রধান আর্মিদা ভ্যান রিস বলেন, ইউরোপে রাশিয়ার উদ্দেশ্যগুলো লক্ষ্য করুন। এর উদ্দেশ্য হলো ইউরোপকে অস্থিতিশীল করা, ন্যাটোকে দুর্বল করা এবং আমেরিকানদের এখান থেকে তাদের সেনা প্রত্যাহারে বাধ্য করা। তিনি আরও বলেন, আর এই মুহূর্ত থেকেই ঘড়ির কাঁটার টিকটক শুরু হয়ে গেছে, কারণ এটা ইউরোপকে অস্থিতিশীল করছে এবং ন্যাটোকে দুর্বল করে দিচ্ছে। যদিও এটা আমেরিকাকে ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য করার মতো কোনো পদক্ষেপ এখনও নেয়নি, কিন্তু কে জানে কয়েক মাসের মধ্যে আমরা কোথায় থাকব। আমরা আমাদের ইতিহাসের শিক্ষা ভুলে গেছি। বিশেষ করে ইউরোপ এখান থেকে যে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তার মধ্যে একটি হলো কিভাবে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র তৈরি করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তির ওপর 80 বছরের নির্ভরতার ফলে অনেক ইউরোপীয় গণতন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে। উদাহরণস্বরূপ, ব্রিটেন স্নায়ুযুদ্ধের তুঙ্গে ওঠার পর থেকে সামরিক ব্যয় প্রায় 70% কমিয়েছে। স্নায়ুযুদ্ধের শেষে 1990-এর দশকের গোড়ার দিকে প্রতিরক্ষা ব্যয় হ্রাস করার 1 দশকব্যাপী প্রক্রিয়া শুরু করে। কিন্তু যুক্তরাজ্যের সাবেক কনজারভেটিভ সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ালেস বলেন, স্নায়ুযুদ্ধের সময় আমাদের বাজেট ছিল অনেক বড় এবং আমরা শান্তির লভ্যাংশ নিয়েছিলাম। এখন আপনি বলতে পারেন যে এটি যুক্তিযুক্ত ছিল। তিনি আরও বলেন, সমস্যা হলো আমরা শান্তির লভ্যাংশ থেকে কর্পোরেট অভিযানে চলে এসেছি। প্রতিরক্ষা কেবল অর্থ হাতিয়ে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিভাগ হয়ে উঠেছে এবং সেখানেই আমরা আমাদের ইতিহাসের শিক্ষা ভুলে গেছি। গত মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার পার্লামেন্টে বলেছিলেন যে ব্রিটেন 2027 সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির 2.3% থেকে বাড়িয়ে 2.5% করবে। কিন্তু এটাই কি যথেষ্ট? ওয়ালেস যুক্তি দেন, এই মুহূর্তে শুধু স্থিতিশীলতা বজায় রাখাই যথেষ্ট। আমাদের নিজেদেরকে আরও কার্যকর করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো ঠিক করা এবং আমেরিকানরা চলে গেলে শূন্যস্থান পূরণ করা যথেষ্ট হবে না, কারণ ট্রাম্পের অধীনে ন্যাটো মিত্রদের রক্ষা করার জন্য আমেরিকার উপর এখনও নির্ভর করা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এছাড়া সামরিক নিয়োগের বৃহত্তর প্রশ্নটিও আছে। ওয়ালেস জানান, কেবল ব্রিটেন নয়, পশ্চিমারা তাদের সামরিক নিয়োগে অবাধ পতনের মুখে পড়েছে। এই মুহূর্তে তরুণরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না এবং এটিও একটি বড় সমস্যা। কিন্তু জার্মানির নতুন চ্যান্সেলর ইন ওয়েটিং ফ্রেডরিক মের্স বলেছেন, ইউরোপকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন হতে হবে এবং ন্যাটোকে ইউরোপীকরণ করার জন্য একটি আদিবাসী ইউরোপীয় সামরিক শিল্প কমপ্লেক্স গড়ে তোলার প্রয়োজন হবে। বর্তমানে যে ক্ষমতা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেরই আছে। অন্যরা মনে করেন ইউরোপকে সামরিকভাবে আরও স্বনির্ভর হতে হবে, কিন্তু কেউ কেউ এটা ভেবে উদ্বিগ্ন যে পুরো ইউরোপ এতে একমত নয়। সেন্টার ফর ইউরোপীয় রিফর্মের ডেপুটি ডিরেক্টর ইয়ান বন্ড বলেন, এই মুহূর্তে আমরা যেখানে আছি তা হলো পূর্ব ইউরোপীয়দের মোটেও স্মারকলিপি পাওয়ার দরকার নেই। আপনি যত পশ্চিমে যাবেন, স্পেন এবং ইতালিতে পৌঁছানো পর্যন্ত এটি তত বেশি সমস্যাপূর্ণ হয়ে উঠবে। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট রুসির সিনিয়র রিসার্চ ফেলো এড আর্নল্ড একমত হয়ে বলেন, ইউরোপে এখন যে দৃষ্টিভঙ্গি রয়েছে তা হলো এটি আসলে আর কোনো বিতর্ক নয়। এটি আমরা কিভাবে করি এবং সম্ভবত কত দ্রুত আমরা তা করি তা নিয়ে বিতর্ক। তবে আমাদের এখনই এটা করা দরকার।
ইতিহাসবিদ টিমোথি গার্টন অ্যাশের মতে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা রয়েছে যা বর্তমানে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রই সরবরাহ করে। তিনি বলেন, এরা তথাকথিত কৌশলগত সক্ষমতা প্রদানকারী, উপগ্রহ, গোয়েন্দা সংস্থা, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা একমাত্র রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে, এবং 3 থেকে 5 বছরের মধ্যে আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমরা এগুলোর নিজস্ব সংস্করণ তৈরি করতে পারি। তিনি আরও বলেন, এবং এই রূপান্তর প্রক্রিয়ায় আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর চেয়ে ইউরোপীয় স্বার্থ ঘেঁষা ন্যাটো হবে, যার আওতায় ইউরোপ জাতীয় বাহিনী এবং ইইউর সক্ষমতা সহ ইউরোপকে রক্ষা করতে সক্ষম হবে, এমনকি যদি কোনো একজন মার্কিন প্রেসিডেন্ট সেখান থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণাও দেন। গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের ইউরোপ প্রোগ্রামের প্রধান আর্মিদা ভ্যান্ডিস জোর দিয়ে বলেন, তার দৃষ্টিতে ইউরোপের একটি ইউরোপীয় মালিকানাধীন ইউরোপীয় প্রতিরক্ষা শিল্প ভিত্তি তৈরি করা দরকার। আসলে কঠিন সমস্যা হলো ইউরোপের মধ্যকার বিভক্তি। আসলে কিভাবে এটি করা হবে এবং আসলে এটি করা হবে কিনা। ইউরোপীয় কমিশন এবং বিশেষজ্ঞরা কয়েক দশক ধরে এই প্রতিরক্ষা কিভাবে কাজ করতে পারে তা বের করার চেষ্টা করছেন। রিজ আরও বলেন, জাতীয় স্বার্থের কারণে এটি ঐতিহ্যগতভাবে খুবই কঠিন ছিল, তাই এটি সহজ হবে না, কারণ ইতোমধ্যেই ট্রাম্প স্নায়ুযুদ্ধ পরবর্তী নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার পাতা উল্টাতে প্রস্তুত বলে মনে হচ্ছে, যেখানে সার্বভৌম রাষ্ট্রগুলোকে তাদের নিজস্ব ভাগ্য এবং জোট বেছে নিতে হবে। ভ্লাদিমির পুতিনের সাথে তার যা মিল বলে মনে হচ্ছে তা হলো এমন একটি বিশ্বের আকাঙ্ক্ষা যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো আইন বাধা হয়ে দাঁড়াবে না, যেখানে বৃহৎ শক্তিগুলো ছোট দুর্বল দেশের উপর স্বাধীনভাবে তাদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে। আমরা ঠিক জানি না যদি কোনো ন্যাটোভুক্ত দেশ আক্রমণের শিকার হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কী করতেন, কিন্তু মূল কথা হলো মার্কিন সাহায্যের অনিশ্চয়তা আর হালকাভাবে নেওয়া যাবে না। এর অর্থ হলো ইউরোপকে প্রতিক্রিয়া জানাতে হবে। তাদের চ্যালেঞ্জগুলো হলো ঐক্যবদ্ধ থাকা, অবশেষে নিজস্ব প্রতিরক্ষা তহবিল সংগ্রহ করা এবং যে কোনো বৃহৎ শক্তির প্রভাব বলয়ে আটকে যাওয়া এড়ানো। একটা ঘটনা বলি। 1947 সালের ফেব্রুয়ারি মাসের এক সকাল ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড ইনভারচ্যাপেল পররাষ্ট্র দপ্তরে প্রবেশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শালের কাছে নীল কাগজে মুদ্রিত 2টি কূটনৈতিক বার্তা হস্তান্তর করেন। ওই কাগজ দুটির একটিতে গ্রিসের উপর, অন্যটিতে তুরস্কের উপর গুরুত্ব তুলে ধরা হয়। ক্লান্ত, বিধ্বস্ত এবং মার্কিন ঋণে জর্জরিত ব্রিটেন যুক্তরাষ্ট্রকে জানায় যে তারা আর সশস্ত্র কমিউনিস্ট বিদ্রোহের বিরুদ্ধে লড়াইরত গ্রিক সরকারি বাহিনীর প্রতি সমর্থন অব্যাহত রাখতে পারবে না। তার আগেই ব্রিটেন ফিলিস্তিন ও ভারত থেকে সেনা প্রত্যাহার এবং মিশরেও তার উপস্থিতি বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করে। তাৎক্ষণিকভাবে গ্রিস কমিউনিস্টদের হাতে এবং সম্প্রসারিতভাবে সোভিয়েত নিয়ন্ত্রণের হাতে পতনের প্রকৃত আশঙ্কা তখনই বুঝতে পেরেছিল যুক্তরাষ্ট্র। আর গ্রিস যদি হাতছাড়া হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল পরবর্তী টার্গেট হবে তুরস্ক। সেই সাথে সম্ভবত একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য পথ সুয়েজ খাল সহ পূর্ব ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণ চলে যাবে মস্কোর হাতে। সেই বিপর্যয় ঠেকাতে প্রায় রাতারাতি বিদায়ী ব্রিটিশদের রেখে যাওয়া শূন্যস্থানে পা রাখল যুক্তরাষ্ট্র। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই মুক্ত দেশগুলোকে সমর্থন করতে হবে, যেটা মার্কিন নীতিতেই উল্লেখ থাকবে, যার আওতায় থাকবে সশস্ত্র সংখ্যালঘু বা বাইরের চাপে পরাধীনতার প্রচেষ্টা প্রতিরোধকারী মুক্ত জনগণকে সমর্থন করা। সেটা ছিল ট্রুম্যান ডক্ট্রিন নামে পরিচিত মতবাদের সূচনা, যার মূল ধারণায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য বিদেশের গণতন্ত্র রক্ষায় সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রুম্যানের ঘোষণার পর 2টি মার্কিন উদ্যোগ গ্রহণ করা হয়। এক, মার্শাল পরিকল্পনা, যার আওতায় ছিল ইউরোপের ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠনের জন্য একটি বিশাল সহায়তা প্যাকেজ, এবং 1949 সালে সোভিয়েত ইউনিয়নের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য ন্যাটো গঠন। সেই জোটই এখনকার ইউরোপের পূর্ব অংশে তার নিয়ন্ত্রণ প্রসারিত করেছে। সে ঘটনায় ব্রিটেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পশ্চিমা বিশ্বের নেতৃত্ব চলে যাওয়ার মুহূর্ত হিসেবে পরিচিত। আরও একটু স্পষ্ট করে বলতে গেলে আগে থেকেই সুপ্ত থাকা মার্কিন নেতৃত্ব প্রকাশ্যে আসে এই ঘটনার মাধ্যমে। এর মাধ্যমেই ঐতিহ্যগতভাবে বিচ্ছিন্নতাবাদী এবং 2টি বিশাল মহাসাগর দিয়ে আবিষ্ট এবং নিরাপদে আশ্রয়প্রাপ্ত যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মুক্ত বিশ্বের নেতা হিসেবে আত্মপ্রকাশ করে। তখন বিশ্বজুড়ে শক্তি প্রদর্শনের পাশাপাশি আমেরিকা যুদ্ধ পরবর্তী কয়েক দশকে বিশ্বের বেশিরভাগ অংশকে তার নিজস্ব চিত্রে পুনর্নির্মাণ করে।
তারপর বেবি বুমার প্রজন্ম এমন এক পৃথিবীতে বেড়ে ওঠে যা দেখতে, শুনতে এবং আচরণে অনেক বেশি মার্কিন যুক্তরাষ্ট্র ঘেঁষা। ফলে পশ্চিমা বিশ্বের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামরিক আধিপত্যের একচ্ছত্র কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হয় গ্রেট আমেরিকা। তবুও তখন যে মৌলিক অনুমানের উপর ভূকৌশলগত উচ্চাকাঙ্ক্ষা স্থাপন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তা এখন পরিবর্তিত হতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি আমেরিকার বৈশ্বিক ভূমিকাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি এমনভাবে এটি করছেন যে অনেকের কাছেই মনে হচ্ছে পুরনো বিশ্ব ব্যবস্থা শেষ হয়ে গেছে এবং নতুন বিশ্ব ব্যবস্থা এখনও রূপ নিতে বাকি। এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কোন দেশগুলো হাল ধরবে। তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এমন এক সময়ে যখন ইউরোপের নিরাপত্তা স্মরণকালের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি নাজুক অবস্থায় রয়েছে, তখন এর নেতারা কি পর্যাপ্ত প্রতিক্রিয়া দেখাতে পারবেন? কয়েক দশক ধরেই 1945 পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রায় 40 বছর আগে তিনি বিশ্বের গণতন্ত্র রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির সমালোচনা করে 3টি মার্কিন সংবাদপত্রে পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন দিয়েছিলেন। 1987 সালে তিনি লিখেছিলেন, কয়েক দশক ধরে জাপান এবং অন্যান্য দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নিচ্ছে। এই দেশগুলোর স্বার্থ রক্ষার জন্য আমরা যে মানব সম্পদ এবং কোটি কোটি ডলার ব্যয় করছি, তার জন্য তারা কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে অর্থ প্রদান করছে না? গোটা বিশ্ব আমেরিকার রাজনীতিবিদদের নিয়ে হাসছে, কারণ আমাদের মালিকানায় নেই এমন জাহাজ রক্ষায় আমরা ব্যয় করি। এই জাহাজগুলো এমন তেল বহন করে যা আমাদের প্রয়োজনই নেই, এবং সেগুলো এমন মিত্রদের জন্য নির্ধারিত যারা আমাদের কোনো সাহায্য করে না। দ্বিতীয়বার শপথ গ্রহণের পর থেকে ট্রাম্প সেই অবস্থানেরই পুনরাবৃত্তি করে আসছেন। এমনকি ট্রাম্প প্রশাসনের কেউ কেউ তো আরও এক কাঠি সরেস। তারা ইউরোপকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর হিসাবে দেখেন। চলতি সপ্তাহে ইয়েমেনে হুথিদের উপর বিমান হামলা সম্পর্কে ফাঁস হওয়া বার্তাগুলোতে তাদের ক্ষোভ স্পষ্টতই প্রকাশিত হয়েছিল। বার্তাগুলোতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নামে একটি অ্যাকাউন্ট লিখেছিল, আমি আর ইউরোপীয় দেশগুলোর জামিনদার হতে চাই না। তার 3 মিনিট পরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নামে চিহ্নিত আরেকটি অ্যাকাউন্ট প্রতিক্রিয়া জানায়, লেখে, ভাইস প্রেসিডেন্ট, ইউরোপের উপর আমাদের নির্ভরতার প্রতি আপনার ক্ষোভ আমি পুরোপুরি সমর্থন করি। এটা একদমই লজ্জাজনক। যুক্তরাষ্ট্রের উদারতার সুযোগ নিচ্ছে এমন ব্যক্তিদের সমালোচনা করার চেয়েও ট্রাম্পের নিজের অবস্থান আরও দৃঢ় বলেই মনে হচ্ছে। তার দ্বিতীয় মেয়াদের শুরুতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করেন এবং রাশিয়াকে প্রতিশ্রুতি দিয়ে বলেন ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে না এবং কিয়েভের মস্কোর কাছে হারানো অঞ্চল ফিরে পাওয়ার আশা করা উচিত নয়। এটিকে অনেকে আলোচনা শুরু হওয়ার আগেই দুটি বড় গুটি রাশিয়ার কোর্টে দিয়ে দেওয়ার মতো সুযোগ হিসেবে দেখছিলেন। তাদের মতে এসব শর্ত শিথিলের বিনিময়ে স্পষ্টতই ট্রাম্প রাশিয়ার কাছে কিছুই চাননি। অন্যদিকে বেশ কিছু ট্রাম্প সমর্থক পুতিনকে একজন শক্তিশালী নেতা হিসেবে দেখেন, যিনি তাদের নিজস্ব রক্ষণশীল মূল্যবোধের মূর্ত প্রতীক। কারো কারো মতে পুতিন জাগ্রত যুদ্ধে একজন মিত্র। মার্কিন পররাষ্ট্রনীতি এখন অন্তত আংশিকভাবে সংস্কৃতি যুদ্ধের প্রয়োজনীয়তা অনুভব করছে এবং সেই অনুযায়ী পরিচালিত হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের দুটি মেরুকৃত এবং পারস্পরিক বিরোধী দৃষ্টিভঙ্গির মধ্যে ফেঁসে গেছে ইউরোপের নিরাপত্তা। কেউ কেউ মনে করেন এই বিভাজন ট্রাম্পের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির চেয়েও আরও বেশি কিছু এবং ইউরোপ কেবল ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকতে পারে না। এড আর্নল্ড জানান, যুক্তরাষ্ট্র ইউরোপীয় মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এটা ইউরোপীয়দের জন্য হজম করা অত্যন্ত কঠিন, কারণ এর পরিণাম কাঠামোগত, সাংস্কৃতিক এবং সম্ভবত দীর্ঘমেয়াদী। আমি মনে করি যুক্তরাষ্ট্রের বর্তমান গতিপথ ব্যক্তি ট্রাম্পকেও ছাড়িয়ে যাবে, আর ট্রাম্পবাদ ছাড়িয়ে যাবে তার প্রেসিডেন্সিকে। ট্রাম্পের অধীন হোয়াইট হাউস বলে দিয়েছে যে তারা আর ইউরোপীয় নিরাপত্তার প্রাথমিক গ্যারান্টার থাকবে না এবং নিজস্ব প্রতিরক্ষার জন্য ইউরোপীয় দেশগুলোকেই ব্যবস্থা নিতে হবে এবং অর্থ ব্যয় করতে হবে। এই মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, যদি ন্যাটো দেশগুলো অর্থ প্রদান না করে আমি তাদের রক্ষা করব না, আমি তাদের রক্ষা করব না। অথচ প্রায় 80 বছর ধরে ইউরোপীয় নিরাপত্তার ভিত্তিপ্রস্তর উত্তর আটলান্টিক চুক্তির 5 নম্বর অনুচ্ছেদে স্থাপিত হয়েছে, যেখানে বলা হয়েছে জোটের যে কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ মানে সকলের ওপর আক্রমণ। গত মাসে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার হোয়াইট হাউস সফরের আগে এক সাক্ষাৎকারে বলছিলেন, ন্যাটোর প্রতি মার্কিন নীতিতে তিনি সন্তুষ্ট। তিনি আরও জানান,
যুক্তরাষ্ট্র ন্যাটোর শীর্ষস্থানীয় সদস্য হিসেবে রয়ে গেছে এবং ট্রাম্প ব্যক্তিগতভাবে আর্টিকেল 5 এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যদিও অন্যরা নিশ্চিত নন। এই মাসের শুরুতে বেন ওয়ালেস বিবিসিকে বলছিলেন, আমি মনে করি 5 নম্বর ধারাটি লাইফ সাপোর্টে রয়েছে। যদি যুক্তরাজ্য সহ গোটা ইউরোপ এগিয়ে না আসে, প্রতিরক্ষায় প্রচুর বিনিয়োগ না করে এবং এটিকে গুরুত্ব সহকারে না নেয়, তাহলে আমরা জানি যে এটি সম্ভবত ন্যাটোর সমাপ্তি এবং এটি আর্টিকেল 5 এরও সমাপ্তি। তিনি আরও বলেন, এই মুহূর্তে বাড়িতে বসে আমি এই বাজি ধরতে পারি না যে রাশিয়ান আক্রমণের ক্ষেত্রে আর্টিকেল 5 কার্যকর করা সম্ভব হবে। নিশ্চিতভাবেই আমি এটা মানতে পারছি না যে যুক্তরাষ্ট্র আর উদ্ধারকর্তা হিসেবে এগিয়ে আসবে। ফরাসি কোম্পানি ইনস্টিটিউট এলাবের জরিপ অনুসারে প্রায় 3% ফরাসি মানুষ এখন মনে করে যে যুক্তরাষ্ট্র ফ্রান্সের মিত্র নয়। ঐতিহাসিকভাবে আমেরিকাপন্থী দেশ হলেও ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ এবং ডেনমার্কের একটি বিশাল জনসংখ্যা এখন যুক্তরাষ্ট্রের প্রতি বীতশ্রদ্ধ দৃষ্টিভঙ্গি পোষণ করে। একজন রক্ষণশীল ভাষ্যকার, লেখক ও ওয়াশিংটন ডিসির ব্রুকিংস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রবার্ট কাগান বলেন, ট্রাম্প ন্যাটোর যে ক্ষতি করেছেন তা সম্ভবত অপূরণীয়। অন্তত জোটটি এতদিন এমন একটি আমেরিকান গ্যারান্টির উপর নির্ভর করেছিল যা আর নির্ভরযোগ্য নয়। তবু ট্রাম্প কোনোভাবেই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি ইউরোপকে তার প্রতিরক্ষা ব্যয় ঠিক রাখতে বলছেন। 2016 সালে বারাক ওবামাও ন্যাটো মিত্রদের তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছিলেন, ইউরোপ কখনো কখনো নিজস্ব প্রতিরক্ষা নিয়ে আত্মতুষ্টিতে ভুগছে।